তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতের কোর্স আজকে থেকে শুরু হবে। আজকে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস। আমরা প্রতিটা অধ্যায় শেষ করব, প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম 17তম অধ্যায় পর্যন্ত, অর্থাৎ ফুল সিলেবাস। এবং প্রতিটা অধ্যায় পড়ানোর প্যাটার্নটা হবে এরকম: প্রথমে আমরা ওই অধ্যায়ের থিওরি আলোচনা করব, এরপর অধ্যায়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা দেখব, এরপর আমরা এক্সারসাইজ বা অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করব। পাশাপাশি গাইড থেকে মাঝে মাঝে আমরা কিছু এক্সট্রা কোশ্চেন বা বিভিন্ন বোর্ড বইয়ের কোশ্চেন এগুলো সলভ করব প্রত্যেকটা অধ্যায়ের শেষে। ঠিক আছে, এভাবে আমরা সবগুলো অধ্যায় কভার করব। তো যেমন প্রথম অধ্যায়ে একটি অনুশীলনী আছে, দ্বিতীয় অধ্যায়ের 2.1 2.2 এরকম আছে। তো আমরা প্রথমে 2.1-এর থিওরি পড়বো, 2.1-এর উদাহরণগুলো দেখবো, তারপর অনুশীলন 2.1-এর যে এক্সারসাইজটা আছে সেটা সমাধান করব। এরপর আবার 2.2-এর যে থিওরিগুলো আছে সেগুলো দেখবো, তারপর 2.2-এর যে উদাহরণগুলো আছে সেগুলো দেখবো, তারপর 2.2 আমাদের যে অনুশীলনের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় 1 বাই 1 কভার করবো। তো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে প্রথম ক্লাস। শুরু করবো আমরা বাস্তব সংখ্যা, অর্থাৎ জেনারেল ম্যাথের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। তো আমরা বই যেটা ফলো করবো সেটা হচ্ছে 2025 সালের যেই নতুন বইটা বের হয়েছে সেই বই অনুযায়ী আমরা কী বলে করা শুরু করবো। অর্থাৎ তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ, যারা 27 সালে এইচএসসি দিবা, তারা এই বছর ক্লাস 9-এ তারা তোমরা যে বইটা পাইছো, অর্থাৎ পুরোনো সিলেবাস অনুযায়ী যে নতুন বইটা বের হয়েছে 2025 সালে, সেই বই থেকে আমরা ম্যাথ করা শুরু করবো। ঠিক আছে, ওকে। এই বইটা ফলো করলে তোমাদের সুবিধা হবে যে আমরা যখন অনুশীলনী প্রশ্নগুলো দেখব তখন দেখবা যে 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নগুলো মানে আমরা যে সিকোয়েন্সে বই থেকে করবো তোমাদের বইয়ের সাথে মিলে যাচ্ছে। অন্য ইয়ারের বই হলে হয়তো বা 2-1টা কোশ্চেনের মিলবে না নাম্বার, বাট মোটামুটি বেশিরভাগ বই সেম থাকবে। যেমন তোমরা যদি 2017 সালের যে বই সেটা যদি দেখো, 2017 এবং 25 সালের বইয়ের মধ্যে খুব একটা ডিফারেন্স না অঙ্কের। দেখা যায় যে 1 থেকে 15, 16 বা 20 পর্যন্ত কোনো অনুশীলনের অঙ্ক একদম হুবহু সেম, সিরিয়ালও সেম, জাস্ট লাস্টে হয়তো বা 2-1টা এলোমেলো থাকে। ঠিক আছে, তো যাই হোক, সমস্যা নেই। আমি যখন বই থেকে অঙ্ক করাবো তখন আমি পাশাপাশি বইও দেখাবো, প্লাস বইয়ের অঙ্কের কোশ্চেনও দেখাবো, তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তোমাদের কাছে যদি আপাতত বই নাও থাকে, তোমরা পুরো একটা ভিডিও দেখলে তোমরা হচ্ছে কোশ্চেনটা দেখতে পারবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো বাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যা হচ্ছে বাস্তব জগতের যত সংখ্যা আছে, তোমার চোখের দেখা যত সংখ্যা সবই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বার, ওকে। তাহলে বাস্তব সংখ্যা কি? বাস্তব জগতে যত সংখ্যা আছে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 0, তারপরে ভগ্নাংশ, তারপরে দশমিক সংখ্যা, সবই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা, আমরা ছোটবেলায় সংখ্যা রেখা পড়ছিলাম না? এই সংখ্যা রেখার মাধ্যমেই বা নাম্বার লাইনের মাধ্যমে সাধারণত এই বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা ছোটবেলার পড়া থেকে দেখবো। তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো এবং সংখ্যা রেখায় এই বিভিন্ন ধরনের যে সংখ্যাগুলো আছে, যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, এই সবগুলো আমরা সংখ্যা রেখা স্থাপন করে দেখব যে সবগুলো আসলে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে সংখ্যা রেখাটা আছে, সংখ্যা রেখায় আমরা যে যে সংখ্যা বসাতে পারবো সেই সংখ্যা হয়ে যাবে বাস্তব সংখ্যা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকি। তো সংখ্যা রেখা হচ্ছে কি একটা সরল রেখা, এর ডান দিকে আর বাম দিকে দুইটা অ্যারো চিহ্ন দেওয়া হয়। অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হয় এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তো সংখ্যা রেখার মাঝে মাঝে কোনো একটা জায়গায় আমরা 0 ধরে নেব। এখানে ধরে নিলাম সাপোজ এটা হচ্ছে 0। তো সংখ্যা রেখার 0-র ডান পাশে যত সংখ্যা থাকবে সবই কি হবে বলতো? ধনাত্মক সংখ্যা। আর বাম পাশে যেগুলো থাকবে সবই কি হবে বলতো? ঋণাত্মক সংখ্যা। বুঝতে পারছো? এটা তোমরা তো এটা জানো সবাই। ঠিক আছে, তাহলে দেখো 0, এরপরে ডান দিকে যে সংখ্যাগুলো লিখবো সেগুলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো সাপোজ 0-র পরে 1, এরপরে 2, তারপর 3, এরপরে আরো আছে, ওগুলো আর লিখলাম না। তো ধরে নাম এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। আর বাম দিকে যেগুলো থাকবে সেগুলো কি ঋণাত্মক সংখ্যা। তাহলে -1, -2, -3, এরকম ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তো আমরা যে সংখ্যাগুলো লিখলাম এগুলো কি বলতো? এগুলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ অখণ্ড সংখ্যা, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো খণ্ডন নাই, এগুলা
কোনো ভগ্নাংশ না, এগুলো কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ গোটা এক একটা সংখ্যা, যেমন 2, 3, -2, -3, -4, -5, এগুলো সবগুলো কি বলতো পূর্ণ সংখ্যা। তো যেগুলো নেগেটিভ সেগুলোকে আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর যেগুলো পজিটিভ সেগুলোকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা যদি এই সংখ্যা রেখায় কোনো ভগ্নাংশকে লিখতে চাই, যেমন 1 এবং 2 এর মাঝখানে কোনো একটা ভগ্নাংশ লিখতে চাই, এটা কেমন হবে বলো তো? 1 এবং 2 এর মধ্যে তো কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে অবশ্যই এর ভিতরে একটা ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হবে। তো আমরা যদি একটা ভগ্নাংশ নেই, যেমন 1 এবং 2, তাহলে 1, 1.5 কে যদি আমরা ভগ্নাংশ করি কি হয় বলো তো? 3/2। এই যে দেখো, বলো 1 আর 2 এর মাঝখানে কোথাও একটা হবে 3/2। বুঝতে পারছো সবাই? তারপর 0 আর 1 এর মাঝখানে হাফ, তাই তো? হাফ 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। হাফ মানে কি 0.5। বুঝছো না সবাই? তাহলে এগুলো কি ভগ্নাংশ। তাহলে সংখ্যা রেখায় আমরা পূর্ণ সংখ্যা দেখলাম, ভগ্নাংশ দেখলাম। ক্লিয়ার তো সবাই? আচ্ছা, এরপর আমরা যদি আরো কিছু ভগ্নাংশ দেখি, যেমন সাপোজ 2/9। আচ্ছা, 2/9 এটা 0 এবং হাফের মাঝখানে কেন লিখলাম? কারণ দেখো, আমরা যদি 2/9 কে, এই যে দেখো ক্যালকুলেটর যদি 2/9 আমরা নেই, তাহলে এটা আসে 0.22222, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত এটা চলতে থাকবে। বুঝতে পারছো সবাই? তার মানে 2/9 হইতেছে 0 এবং হাফ এর মাঝখানে অবস্থিত একটা সংখ্যা। ক্লিয়ার তো সবাই? ওকে। তাহলে আরেকটা যদি আমরা ভগ্নাংশ নেই, সাপোজ আমরা নিলাম 10/3 যদি নিতে চাই, তাহলে 10/3, এটা কত হবে? 3.333, অর্থাৎ 3 থেকে বড় 4 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় যদি নেই, তাহলে এইখানে হবে 10/3, ঠিক আছে? তাহলে সংখ্যা রেখার মধ্যে আমরা ভগ্নাংশ বসালাম। সংখ্যা রেখার মধ্যে কি বসালাম বলতো? ভগ্নাংশ আমরা বসাই ফেলাম। আচ্ছা, এবার যদি আমরা কিছু ঋণাত্মক ভগ্নাংশ বসাই, যেমন -1/2, -1 থেকে 0 এর মধ্যে হবে। তারপর যদি আমরা বসাই -3/2, তাহলে এখানে হবে। এখন দেখো, আমরা যদি আরেকটা ভগ্নাংশ চাই, যে -3/2 এবং -1, এই দুইটার মাঝখানে যদি একটা চাই, তাহলে আমরা নিতে পারি, যদি আমরা যদি নেই কত নেওয়া যায় বলো তো? 8/3, না এটা হচ্ছে না। তাহলে আমরা যদি 4/3 নেই, তাহলে হ্যাঁ এটা নেওয়া যায়, 1.111। তাহলে -3/2 এবং -1, এই দুইটার মাঝখানে আমরা 4/3 এটা তো নিতে পারি, তাই না? কারণ এটা -1.5 থেকে ছোট এবং -1 থেকে বড়। বুঝতে পারছো সবাই? এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার তো, তাই না? যে আমরা সংখ্যা রেখায় ভগ্নাংশ বসালাম। তাহলে সংখ্যা রেখায় আমরা কি কি বসালাম? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বসাইছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাইছি এবং ভগ্নাংশ বসাইছি। ধনাত্মক ভগ্নাংশ বসাইছি, ঋণাত্মক ভগ্নাংশ বসাইছি। ক্লিয়ার তো সবাই, তাই না? ওকে। তাহলে এখন যদি আমরা এগুলা লিখে ফেলি, এর নিচে নিচে একটু সবাই লিখে নাও, তাহলে তোমাদের এটা মনে থাকবে। 3 এটা কি বলতো? এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপর 2 এটাও ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপর 1 এটাও কি বলতো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপর -1 এটা কি বলতো? এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -2 হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে।
তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখলাম, ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখলাম। আর এই যে বাকি যেগুলো আছে এগুলো কি বলতো? ভগ্নাংশ। একটা ঋণাত্মক ভগ্নাংশ, তো ধনাত্মক ভগ্নাংশ। তো আমরা সব মিলে লিখে নিই ভগ্নাংশ। ঠিক আছে, সবগুলোর নিচে তাহলে আমরা ভগ্নাংশ লিখতেছি। ওকে, তাহলে আমরা ভগ্নাংশ দেখে ফেললাম। এখন একটা জিনিস বলতো, এই যে 2, আমরা যে 2টা লিখছি, এই 2টা একে যদি আমরা এইভাবে লিখি 4/2, 4/2 লিখি, তাহলে 4/2 কি একটা ভগ্নাংশ না? তাহলে 4/2 কে কি আমরা ভগ্নাংশ বলতে পারবো? বলো তো। আসলে 4/2 একে ভগ্নাংশ বলা যাবে না, ঠিক আছে? এটা পূর্ণ সংখ্যা। কারণ কি? কারণ ভগ্নাংশ হওয়ার দুইটা শর্ত আছে। শর্ত দুইটা কি কি? এক, কাটাকাটি করে সরল করতে হবে, এবং সরল করার পরে যদি হর অর্থ কি? নিচে যেটা থাকে, নিচে যদি 1 থাকে তাহলে সেটা ভগ্নাংশ হবে না, ঠিক আছে? অর্থাৎ ভগ্নাংশকে আমরা কাটাকাটি করে সরল করব, উপরে নিচে লব হরকে কাটাকাটি করে সরল করব। সরল করার পরে নিচে যদি 1 বাদে অন্য কিছু থাকে তাহলে ভগ্নাংশ হবে, আর যদি 1 থাকে তাহলে ভগ্নাংশ হবে না। আমরা যদি এটাকে কাটাকাটি করি, 4 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে কি আসে বলতো? জাস্ট 2 আসে, শুধু 2 আসে না। অর্থাৎ উপরে 2 এবং নিচে 2 কেটে 1, তার মানে 2/1 আসে। তাহলে 2/1 মানে কি? নিচে 1 আসছে, তার মানে 1 আসা মানে এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ 4/2 এটি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ নয়। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা সবাই মনে রাখবা। তাহলে ভগ্নাংশ হওয়ার শর্ত কি? হরে কখনো 1 থাকা যাবে না। হরে যদি 1 থাকে তাহলে সেটা ভগ্নাংশ হবে না। সিম্পল কথা। কাটাকাটি করবো, কাটাকাটি করার পর দেখবো হরে 1 আছে কিনা। যদি হরে 1 থাকে তাহলে এটা পূর্ণ সংখ্যা, আর যদি 1 বাদে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে এটা ভগ্নাংশ। বুঝতে পারছো? কাটাকাটি করার পর, অর্থাৎ সরল করার পর। মনে থাকবে তো সবার? ঠিক আছে। এরপর দেখো, এখন দেখো, তাহলে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখলাম, ভগ্নাংশ দেখলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখলাম, কিন্তু আমরা কিন্তু কোনো দশমিক সংখ্যা এখনো দেখি নাই, তাই না? এগুলো মেইনলি দশমিক, যেমন 3/2 এগুলোকেও দশমিক সংখ্যা বলা যায়। কিন্তু আমরা যদি এরকম একটা সংখ্যা নিই, সাপোজ √2, তাহলে √2 আমরা যদি সংখ্যা রেখায় বসাতে চাই, √2 কি? এটা কি কোনো ভগ্নাংশ? √2 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। √2 কে ভগ্নাংশ আকারে কিন্তু প্রকাশ করা যায় না, এটা সবাই মাথায় রাখবা। এখন √2 এর ভ্যালুটা কত? আমরা যদি ক্যালকুলেটর একটু দেখে নিই, √2 এর ভ্যালু হচ্ছে 1.4142, এরকম চলতে থাকে। অর্থাৎ √2 1.4, তাহলে 1.4 কি বলতো? 1.5 থেকে কম এবং 1 থেকে বড়। তাহলে 3/2 মানে কি? 1.5, 1.5 থেকে কম, 1 থেকে বড়, তাহলে এই জায়গায় হবে √2। এবং √2 কি বলতো? √2 হচ্ছে দশমিক সংখ্যা, ঠিক আছে? √2 হচ্ছে দশমিক সংখ্যা। ওকে, এরপর আমরা যদি √5 নেই, √5 কি বলতো? এটাও একটা দশমিক সংখ্যা, কারণ √5 এটা তো পূর্ণ সংখ্যা নাই, এবং একে আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারছি না। তাহলে √5 যদি নেই তাহলে এর ভ্যালু আসে 2.23, তার মানে 2 থেকে বড়, 3 থেকে ছোট। তাহলে 2 থেকে বড়, 3 থেকে ছোট, তাহলে এই জায়গায় হবে √5। √5ও কি বলতো? দশমিক সংখ্যা। দেখো, এই দুটাকে আমি রেড কালার দিয়ে গোল দিয়ে রাখলাম, সেটা মাথায় রাখবা। পরবর্তীতে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো। আচ্ছা দেখো, তাহলে দশমিক সংখ্যা। মানে আমরা যদি আরেকটা নেই, যেমন পাইয়ের ভ্যালু কত বলতো? 3.14, মানে 3.1। আচ্ছা, 10/3 ভ্যালু কত ছিল? 3.3, আর পাইয়ের ভ্যালু 3.1, তাহলে পাই হবে 3 এবং 10.3 এর মাঝখানে পাই। এই পাইও কি বলতো? দশমিক সংখ্যা, ঠিক আছে?
আচ্ছা, তোমরা অনেকেই তোমাদের মনে হতে পারে যে এখানে তো ক্যালকুলেটরে ভ্যালু লিমিটেড দেয়, তাই না? এই ভ্যালুটা কিন্তু আসলে লিমিটেড না। √5 এর ভ্যালু দশমিকের পর অনেক দূর পর্যন্ত যেতে থাকে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখো। আমরা ঋণাত্মক সংখ্যা দেখলাম, ভগ্নাংশ দেখলাম, ধনাত্মক সংখ্যা দেখলাম এবং দশমিক সংখ্যা দেখলাম, তাই তো? তাহলে আমরা একটু এগুলা পয়েন্ট বাই পয়েন্ট লিখে ফেলি যে আমরা কি কি পাইলাম সংখ্যা রেখা থেকে বা বাস্তব সংখ্যার ভিতরে। সংখ্যা রেখা কি আছে বলতো? সংখ্যা রেখা মেইনলি বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তো বাস্তব সংখ্যাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করছি। এখন দেখবো যে বাস্তব সংখ্যা বা সংখ্যা রেখা বাস্তব সংখ্যার ভিতরে আমরা কি কি পাইলাম। বাস্তব সংখ্যার ভিতরে আমরা পাইলাম হচ্ছে প্রথমে 0 পাইছি। ও আচ্ছা, আমরা তো 0টা লিখি নি। দেখো 0, 0 কি বলতো? এটা কি ধরনের সংখ্যা? এটা কি ভগ্নাংশ, নাকি এটা দশমিক সংখ্যা, নাকি এটা পূর্ণ সংখ্যা? কোনটা? 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। বুঝতে পারছো? 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে আমরা লিখে নিই, এখানে এটা কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা কি পাইছি? ধনাত্মক পূর্ণ সংখ্যা পাইছি। তাহলে 0 পাইছি, তারপর ধনাত্মক পূর্ণ সংখ্যা পাইছি। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি বলতো? 1 2 3 4 5 এরকম ইনফিনিটি পর্যন্ত। ওকে, তারপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি কি বলতো? -1 -2 -3 -4 -5 এরকম মাইনাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো আমরা পাবো সবই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবা সবাই, এটা একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দুইটার আবার একটা আলাদা নাম আছে। একে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সিম্পল, এটা তোমরা মনে না রাখলেও তোমরা সবাই এটা আসলে বুঝতে পারবাই। কিরকম অঋণাত্মক মানে ঋণাত্মক নয়, তাহলে ঋণাত্মক তো একটাই আছে, -1 2 3 4 একটাই ক্যাটাগরি। তাহলে এটা বাদে বাকি যতগুলো আছে অর্থাৎ 0 এবং ধনাত্মক দুইটাকে একসাথে বলা হয় অঋণাত্মক। তাহলে অঋণাত্মকের মধ্যে আবার আছে কি দুইটা, একটা ধনাত্মক আর 0। বুঝতে পারছো? আর ঋণাত্মকের মধ্যে ঋণাত্মক সংখ্যাগুলো বুঝতে ক্লিয়ার সবার? ওকে, এরপর কি দেখছি বলতো? এখান থেকে আমরা ভগ্নাংশ পাইছি। ভগ্নাংশ কি কি পাইছি? -3/2, হাফ, 1/3, 1/4, 2/5 এগুলো পাইছি। আচ্ছা, এখন দেখো ভগ্নাংশ আমরা যদি বলি এই যে এইটা কি ভগ্নাংশ? 3/1। আরেকটা দেখো 15/3, এর দুইটা কি ভগ্নাংশ? বলতো 3/1 ভগ্নাংশ। আমি কি বলছিলাম বলতো? হরে কখনো 1 থাকা যাবে না। হরে যদি 1 থাকে তাহলে সেটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আরেকটা কি বলছিলাম? প্রথমে আমাদের সরল করে নিতে হবে। তাহলে 3/1 তো অলরেডি সরল করাই আছে এবং হরে দেখতেছি 1 আছে, তার মানে এইটা পূর্ণ সংখ্যা। কি বলে? এটা ভগ্নাংশ নয়, এটা কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আবার দেখো 15/3, এটা যদি আমরা সরল করি কি হবে বলতো? উপরে হবে 5, নিচে হবে 1, অর্থাৎ আবার হরে 1 পাইতেছি, তার মানে এটাও ভগ্নাংশ নয়, এটা কি বলতো? পূর্ণ সংখ্যা। ওকে, কি ধরনের পূর্ণ সংখ্যা এরা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কি কি পাইছি আমরা? এই যে এখানে দেখো √2 এর ভ্যালু কত বলতো? 1.4142 ডট 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 এরকম। তারপর √5 এর ভ্যালু কত? মনে আছে কি? 2.23 ডট 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 ডট। মানে এটা অসীম পর্যন্ত বিস্তৃত, এটা আসলে এক্সাক্ট শেষ কোথায় এটা কেউ বলতে পারবে না। দশমিকের পর এটা ইনফিনিট একটা নাম্বার আছে, এই জন্য আমরা 2টা বা 3টা ভ্যালু লিখে ডট 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 দিয়ে যাই। ঠিক আছে, পায়ের ভ্যালু অসীম পর্যন্ত বিস্তৃত, 3.1416 এরকম সামথিং চলতে থাকে চলতে থাকে। ঠিক আছে, ওকে। এখন বলো তো
এই যে √2, √5 এবং পাই রেড কালার দিয়ে যে সার্কেল করছি, এইগুলা কি দশমিক সংখ্যা? এগুলা বাদে বাকি যে সংখ্যাগুলো আমরা লিখছি, যেমন ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলাকে কি আমরা দশমিকে প্রকাশ করতে পারি না? এই যে দেখো তো, √-2 কে আমরা কি বলতে পারি বলো তো? 2.0। -3/2 এটাকে কি বলতে পারি বলো তো? -1.5। তারপর -4/3 এটা -1.3333, এটা কি চলতেই থাকে এরকম, তাই তো? এটা শেষ নাই। তারপরে 1 একে কি বলতে পারি? -1 একে বলতে পারি 1.0। তারপর হাফ, -হাফ একে বলতে পারি -1.5, মানে 0.5। আর 0 কে আমরা লিখতে পারি 0.0। তারপর 2/9 এটা কত বলো তো? 0.2222, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। এই যে ডট ডট দিলাম আমরা, অসীম পর্যন্ত। হাফ কত বলো তো? 0.5, 1 1.0। তারপর 3/2 হচ্ছে 1.5, 2 হচ্ছে 2.0, 3 তো 3.0, 10/3 কত বলো তো? 3.3333, এরকম চলতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে বাস্তব সংখ্যায় যতগুলো সংখ্যা আছে সবগুলাকেই কিন্তু আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারতেছি। বুঝতে পারছো কি? দেখছো, এই যে শুধুমাত্র এই যে সার্কেল যে তিনটা দিছি, এই তিনটা কিন্তু শুধুমাত্র দশমিক সংখ্যা। এদেরকে কিন্তু আমরা ভগ্নাংশও করতে পারছি না, ধনাত্মক সংখ্যাও করতে পারছি না, পূর্ণ সংখ্যাও করতে পারছি না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা করতে পারছি না। বাকি যেগুলো আছে, বাকি সবগুলো কি বলতো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যায় রূপান্তর করা যাচ্ছে। তার মানে আমরা দেখতেছি যে দশমিক সংখ্যা যেগুলো আছে, এই দশমিক সংখ্যাগুলা সবগুলা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশে রূপান্তর করা সম্ভব নয়, কিন্তু সবগুলো ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যাকে আমরা দশমিকে কনভার্ট করতে পারি। বুঝতে পারছো? ওকে, এই পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার। এখন একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ ভগ্নাংশ আর দশমিক সংখ্যা বলে আসলাম, এটা কিন্তু আসলে ইনফর্মাল ভাষা, ঠিক আছে? বইয়ের ভাষায় এই ভগ্নাংশটাকে বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? আর এই দশমিক সংখ্যাটা বলতেছি আমরা যাকে, এই দশমিক সংখ্যাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা, লিখে দিব তোমাদেরকে। তার আগে দেখো, আচ্ছা এই যে দশমিক যেগুলো পাইছি এগুলোকে একটু আমরা মার্ক করি এবং সাইডে লিখে নাও সবাই। এটা হচ্ছে দশমিক সংখ্যা, ঠিক আছে? দশমিক সংখ্যা। ওকে, কি বললাম বলো তো? এই ভগ্নাংশ যেগুলো আছে সবগুলোকে আমরা কি বলবো? ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? আর দশমিক সংখ্যাকে আমরা কি বলবো? দশমিক ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? ওকে, তাহলে এই যে এতক্ষণ আমরা যত জায়গায় ভগ্নাংশ লিখছি সব জায়গায় এখন লিখে নেব কি বলতো? এই যে এখানে ভগ্নাংশ লিখছি না, এটাকে আমরা লিখে নিব ভগ্নাংশ সংখ্যা। তারপরে এখানে লিখছি ভগ্নাংশ, এটাও লিখে নেব কি? ভগ্নাংশ সংখ্যা। দশমিক সংখ্যাকে লিখবো দশমিক ভগ্নাংশ সংখ্যা, আর ভগ্নাংশকে লিখবো ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? সবগুলাতে লিখে নেব। দশমিক সংখ্যাকে লিখতেছি দশমিক ভগ্নাংশ সংখ্যা, আর ভগ্নাংশকে লিখতেছি ভগ্নাংশ সংখ্যা। ওকে, যে এখানে ঠিক করে নেব ভগ্নাংশ সংখ্যা। ওকে, তাহলে দেখো এই দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলো কি কি? -1.1, 0.0, 1.1, তারপর 1.33333, এরকম। তাহলে সবগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? আর আমি কি বললাম বলো তো? সকল বাস্তব সংখ্যাকেই কিন্তু আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি, এবং দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে তখন আমরা তাকে বলি কি? দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো এটা একটু সবাই লিখে নাও।
সকল বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে বা দশমিকে রূপান্তর করলে তা দশমিক ভগ্নাংশ সংখ্যা হয়ে যায়। ঠিক আছে? ওকে, এরপর দুইটা ইম্পর্টেন্ট নোট মনে রাখবা। এই যে এখানে যেটা আমরা দেখলাম কি বলতো, এই যে গোল যেগুলো দিছে এগুলো কি দশমিক সংখ্যা, এদের কিন্তু ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা নাই। ঠিক আছে? কিন্তু সকল পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশই কিন্তু দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে আমরা বলতে পারি বাস্তব সংখ্যা, এই যে √2 √5 এগুলো কিন্তু বাস্তব সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এই √2 √5 তারপর 1 2 3 4 এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, এদেরকে দশমিকে রূপান্তর করা যায়। তাহলে স্টার্ট দিয়ে লিখে নাও, সকল পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ সংখ্যাকে বা আমরা বলি বাস্তব সংখ্যা, যেগুলো বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করা যায়। কিন্তু সকল দশমিক ভগ্নাংশ সংখ্যাকে পূর্ণ সংখ্যায় বা ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করা যায় না। ঠিক আছে? তাহলে এইটুক সবাই মাথায় রেখে দিবা। ওকে, তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার? ঠিক আছে। তো তাহলে আমরা কি কি দেখছি বলতো? আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখছি, যেমন -2 -1, তারপরে 0 দেখছি আমরা। তারপর ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখছি, যেমন 1 2। তারপরে আমরা কি দেখছি বলতো? ভগ্নাংশ দেখছি, যেমন 3/2। তারপর সাপোজ আরেকটা ভগ্নাংশ ধরে নাও 315/8। তারপর আমরা ঋণাত্মক ভগ্নাংশ দেখছি, যেমন -4/3। তারপর আবার দেখছি 10/3। তারপর 2/9, তাই না? এরপর আমরা দেখছি কিছু দশমিক সংখ্যা, যেমন √2। তারপর দেখছি √5। তারপর দেখছি হচ্ছে পায়ের ভ্যালু, তাই তো? তো এগুলোকে যদি আমরা এখানে কি কি আছে দেখো তো। এখানে আছে ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে, আর কিছু দশমিক সংখ্যা আছে। তাহলে এখানে আমরা দেখতেছি ওকে, তাহলে এখানে আছে হচ্ছে এই যে এইটুকু কি বলতো? এইটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তারপর এইটুকু কি বলতো? এটুক হচ্ছে ভগ্নাংশ, তাই তো? আর যে লাস্টের এইটুক, এরা পূর্ণ সংখ্যাও না, ভগ্নাংশও না, তাহলে এরা শুধুমাত্র দশমিক সংখ্যা। এরা কি বলতো? শুধুমাত্র দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? ওকে, তাহলে এদেরকে যদি আমরা এখন সবগুলোকে দশমিকে কনভার্ট করি, তাহলে কেমন হবে? 2 হয়ে যাবে 2.0, সরি -2.0, -1.0, 0.0, 1.0, 2.0, এটা হবে 1.5, এটা হবে, আচ্ছা এটার ভ্যালুটা আমরা দেখি, 315/8।
315 ডিভাইড বাই 8, তো আমরা পাচ্ছি 39.375, 39.375, ঠিক আছে। ওকে, তারপর একে কনভার্ট করলে পাচ্ছি -1.333, এটা এরকম চলতে থাকবে। তারপর একে কনভার্ট করলে পাচ্ছি 3.333, এরকম চলতে থাকবে। 2কে কনভার্ট করলে 2/9, এটা কনভার্ট করলে পাচ্ছি 0.222, এরকম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। √2কে কনভার্ট করলে কি পাচ্ছি 1.4142, এরকম ডট 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 চলতে থাকবে। √5কে কনভার্ট করলে কি পাচ্ছি √5, 2.236, 2.236, এরকম চলতে থাকতেছে। তারপর পাই হলে 3.1416, এরকম ইনফিনিটি পর্যন্ত এটা চলতে থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই যে আমরা এতগুলা পাইলাম, এখন এর মধ্যে এই প্রথম 7টা এরা এক ক্যাটাগরির, আর এই পরের এই কয়টা এরা আরেক ক্যাটাগরির। কি ক্যাটাগরির? দশমিকের পর এদের মান হচ্ছে ফিক্সড বা নির্দিষ্ট, যেমন 1 ঘর বা 2 ঘর পর্যন্তই আছে, কিন্তু এইখান থেকে যারা আছে তারা দশমিকের পরে অসীম সংখ্যক পর্যন্ত, তাই তো। এদের মধ্যেও দেখো আবার ক্যাটাগরি আছে। কি ক্যাটাগরি? এই যে এই তিনটা দেখো, এই তিনটাতে দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেগুলো রিপিট হচ্ছে বা আবৃত হচ্ছে, তাই তো, রিপিট হচ্ছে। তো যদি রিপিট হয় তখন আমরা বলি এটাকে আবৃত দশমিক ভগ্নাংশ। কি বলি বলতো? আবৃত দশমিক ভগ্নাংশ। এখানে লিখে দেখো, আবৃত দশমিক ভগ্নাংশ, তাই তো। আর এই পরের যে তিনটা আছে, এই তিনটাতে কিন্তু দেখো দশমিকের পরে সেম সংখ্যা রিপিট হচ্ছে না, একবার এক একটা আসতেছে, তাই তো। তাহলে এদেরকে আমরা বলবো অনাবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে একটু চাপায় নেই এইদিকে। আচ্ছা, অনাবৃত আর আবৃত, ঠিক আছে। এই অনাবৃত আর আবৃত এই দুইটার মধ্যে আবার কমন কি বলতো? দেখো কমন জিনিসটা দেখো, এই দুইটাই কিন্তু দশমিকের পর অসীম সংখ্যক পর্যন্ত বিস্তৃত, তাই না? তাহলে এই দুইটাকে আমরা একসাথে বলবো অসীম। কি বলবো বলতো? অসীম দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছো? আর এই যে এই কয়টার মান দেখো দশমিকের পরে এরা লিমিটেড না। দশমিকের পর 1 ঘর বা 2 ঘর বা 3 ঘর পর্যন্ত আছে, অর্থাৎ এদের মধ্যে রিপিটেশন নাই।
তাহলে রিপিটেশন যদি না থাকে তাহলে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, সসীম দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছো? তাহলে সসীমের ক্ষেত্রে তো সসীম, আর অসীমের ক্ষেত্রে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা কি আবৃত আর একটা অনাবৃত। তাহলে এই যে এখানে একটু লিখে দেই, অসীম আবৃত দশমিক এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে ভগ্নাংশের মধ্যে দুইটা হতে পারে, একটা হতে পারে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আরেকটা হতে পারে সসীম দশমিক ভগ্নাংশ। এই যে দেখো, ভগ্নাংশ কোনটুকু, এই যে এইটুকু হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের মধ্যে আবার এই তিনটা পড়তিছে এই সসীমে, আর এই তিনটা পড়তিছে অসীমে। ঠিক আছে, বুঝতে পারছো? সসীম দশমিক এবং অসীম আবৃত দশমিক। আর যেগুলো ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতেছি, ভগ্নাংশ কিন্তু কোনোটাই অসীম অনাবৃত হচ্ছে না, তার মানে অসীম অনাবৃত কখনোই ভগ্নাংশে রূপান্তর করা যায় না। তার মানে অসীম অনাবৃত যেটা আছে এদেরকে কখনো ভগ্নাংশে রূপান্তর করা যায় না। ঠিক আছে, এই যে দেখো এখানে লিখে দেই, অসীম অনাবৃত ভগ্নাংশ। এদেরকে ভগ্নাংশে অথবা পূর্ণ সংখ্যায় রূপান্তর করা যায় না। ঠিক আছে, তাহলে অসীমের মধ্যে যারা আবৃত তাদেরকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি, আর সসীম দশমিক যারা এদেরকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি, পূর্ণ সংখ্যাতে রূপান্তর করতে পারি। ক্লিয়ার এই কনসেপ্টটা? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এই যে আমরা যেগুলো পড়লাম, অসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, এর মধ্যে এই পার্টটুকু দেখো, আমি যেটুকু মার্ক করব, কি কালারে করা যায় বলো তো? এই কালারে করে দেখো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে। দেখো, এই যে এই অংশটুকু, এদের একটা স্পেশাল নাম আছে যাকে বলা হয় মূলদ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ মূলদ সংখ্যাকে আমরা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারি। আর যে দশমিক সংখ্যা যারা আছে, অর্থাৎ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, তাদেরকে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় রূপান্তর করা যায় না, এদেরকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে সহজে আমরা মনে রাখবো কিভাবে অমূলদ সংখ্যা কাকে বলে। এই অমূলদ সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে
আর ই না, ঠিক আছে? এরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হয়ে থাকে। এটুকু কনসেপ্ট তো ক্লিয়ার সবার, তাই না? ওকে, এটুকু বুঝলে মোটামুটি তোমরা বাস্তব সংখ্যার সবগুলো ক্যাটাগরি বুঝে গেছো। এখন আমরা বই থেকে একটু ফর্মালি আলোচনা করব, যে বই থেকে দেখবো এই বিষয়গুলো কিভাবে আলোচনা করা আছে বই। আচ্ছা, তো প্রথমেই আমরা বইয়ের চার্টটা দেখব। তো তোমাদেরকে প্রথমে বলে রাখছি আমরা হচ্ছে ফলো করব 2025 সালের যে বইটা সেটা, অর্থাৎ তোমাদের পুরনো সিলেবাস অনুযায়ী নতুন সংস্করণে যে বইটা বের হয়েছে 2025 সালে সেটা আমরা পড়ব। এই যে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, ঠিক আছে? তো আমরা বাস্তব সংখ্যা পড়তেছি। তো প্রথমে দেখো এই যে এই চার্টটা, বাস্তব সংখ্যার যে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা দেখো। আচ্ছা, এটা আমি স্লাইডে অ্যাড করে দেই, তাহলে এখান থেকে স্লাইড যখন তোমাদেরকে শেয়ার করে দেবো তখন তোমরা স্লাইড থেকে পুরোটা দেখে নিতে পারবা। ওকে, আচ্ছা এটা পরে অ্যাড করে দিব নি তোমাদের, আপাতত দেখো এখানে দেখো। তাহলে এখানে হচ্ছে বাস্তব সংখ্যার একটা শ্রেণীবিন্যাস দেওয়া আছে, সেটা কেমন? এই যে বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ, ঠিক আছে? এই মূলদ সংখ্যা আবার দুই প্রকার, একটা কি পূর্ণ সংখ্যা এবং আরেকটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মধ্যে আবার তিনটা আছে, একটা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আর জিরোকে আলাদা রাখছে, অর্থাৎ জিরো ধনাত্মক না ঋণাত্মক না, তবে জিরো এবং ঋণাত্মক এদের একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে এই যে ধনাত্মক সংখ্যা এবং জিরো, এদেরকে একসাথে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ওকে, তারপর আরেকটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মৌলিক এবং যৌগিক। আর ওয়ান এটা মৌলিকের ভিতরে পড়ে না, যৌগিকের ভিতরে পড়ে না, তাই এটাকে আলাদাভাবে রাখছে। এরপর দেখো মূল সংখ্যার একটা যে পার্ট ভগ্নাংশ, ভগ্নাংশের ভিতরে একটা জিনিস আছে সাধারণ এবং দশমিক। এই সাধারণ ভগ্নাংশ আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত, এগুলো তোমরা ছোটবেলায় পড়ে আসছো। এই অপ্রকৃত ভগ্নাংশটা আবার মিশ্রর সাথে কনভার্টেবল। দেখো এখানে অ্যারো চিহ্ন কিন্তু দুই দিকে দেওয়া আছে, তার মানে অপ্রকৃত থেকেও মিশ্রতে যাওয়া যায়, মিশ্র থেকেও অপ্রকৃততে আসা যায়, অর্থাৎ অপ্রকৃত এবং মিশ্র প্রায় একই জিনিস দুইটা, ঠিক আছে? জাস্ট প্রকাশের রীতি দুইটা ভিন্ন। আর দশমিক ভগ্নাংশ, দশমিকের ভিতরে আছে কি বলতো, সসীম আছে এবং অসীম আবৃত আছে। এই যে দেখো আমরা যে উদাহরণটা দেখলাম, এই উদাহরণে দেখো কি বলছে, এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ কোনটুকু, এই যে এইটুকু ভগ্নাংশ, ভগ্নাংশের মধ্যে যারা দশমিক, ভগ্নাংশের মধ্যে দশমিক কারা, এই যে এরা দশমিক, তাই তো? এই দশমিকের মধ্যে এই যে এরা দশমিক, এই দশমিকের মধ্যে এইটুকু আবার কি, সরি, এই যে এইটুকু আবার কি সসীম, আর এইটুকু অসীম, অসীম আবৃত, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? তাহলে ভগ্নাংশ কি হতে পারে, ভগ্নাংশ হতে পারে দশমিক, দশমিকের ভিতর হতে পারে আবার সসীম এবং অসীম আবৃত। আর অসীম অনাবৃত যেটা, সেটা কি বলতো, এটা একটা আলাদা ক্যাটাগরি, মূলত, অর্থাৎ মূলত শুধু একটাই শ্রেণীবিন্যাস। বুঝতে পারছো সবাই? ওকে।